নর্মদে হার। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো মা নর্মদার উভয় তটে বিভিন্ন যে তীর্থক্ষেত্র আছে, যে তপস্থলী আছে, সেই তপস্থলীকে নিয়ে। দেখুন, আজকের এই এপিসোড শুরু করার আগে আমার সাথে যিনি আছেন মা নর্মদার পরিক্রমাকারী, যিনি পায়ে হেঁটে পরিক্রমা করেছেন এবং যার বই আসছে, আপনার বই পাবেন কিছুদিনের মধ্যেই, দেবাশিস চৌধুরী। দেবাশিস দা, তোমাকে স্বাগত জানাই। নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে। নর্মদে হার। আচ্ছা, তোমার কাছে আমি শুনছিলাম আর কি যে গুপ্তেশ্বর শিব, আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যে নর্মদার তটে কিন্তু বেশ কিছু গুপ্তেশ্বর শিব আছেন আর কি ওখানে। আচ্ছা, একটা জায়গার কথা তোমার কাছে শুনছিলাম আমি, সেই ঘটনাই আজকে আমরা একটু যারা ভক্তরা আছেন মায়ের তাদেরকে শোনাবো। যেখানে জলের ভেতরে আর কি শিবলিঙ্গ আছেন, মহাদেবজি আছেন। আপনি ধরুন জলের ওপরে দুধ ঢালছেন বা বেলপাতা দিচ্ছেন, জলের স্রোত কিন্তু সেই দুধকে বা বেলপাতাকে কিন্তু ভাসিয়ে নিয়ে যাচ্ছে না। ভোলে বাবা মহাদেব তিনি কিন্তু আপনার পূজা গ্রহণ করছেন। আপনি দুধ ঢালছেন, ওই দুধ কিন্তু সরাসরি জলকে ভেদ করে একেবারে শিবলিঙ্গে গিয়ে পতিত হচ্ছে, অর্পিত হচ্ছে। বেলপাতাও তাই। তো এই জায়গাটা সম্পর্কে আমরা একটু জানবো, এবং এই জায়গাটা পড়ছে নৈমিষারণ্যের ভেতরে। তো সেখানে কিছুদিন আগে দেবাশিসদা আবার গিয়েছিল আর কি। তো কিভাবে যাবে না যাবে সব কিছু মিলিয়ে আমরা এই এপিসোডটা তৈরি করছি আর কি আজকের। তো তুমি আগে যাওয়ার বিষয়টা একটু বলবে, না আগে ওই ঘটনার দিকে যাবে? না, আগে বলে দিই আমি। এখানে কিন্তু মানে এটা নর্মদা তটের থেকে অনেকটা দূরে। এনিওয়ে, নৈমিষারণ্য বা নিমসার বলে জায়গাটার পরিচয়। ওখানে ধরো আমাদের যেরকম আজকের আমাদের প্রধানমন্ত্রী বসে দিল্লিতে, তো সত্যযুগ বা তার আগে সেই সময় যত ঋষি মুনিরা ছিল তাদের যত কনফারেন্স সব নৈমিষারণ্যে হতো। আচ্ছা। তো এর ব্যাপারে একটা স্টোরিও আছে। তো যখন ধরো দাপর যুগ শেষ হবে কলিযুগ আসছে, ঋষিরা তো ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, ওনারা দেখতে পেতেন যে ভবিষ্যৎ কলিকাল কত সাংঘাতিক আসছে। তো ওনারা ব্রহ্মাজির কাছে জানতে চায় যে কলিকালে তো মানুষের মধ্যে ধর্মবোধ খুবই কমে যাবে। তো তখন মানুষ তো তখন সেইভাবেও মানে ধর্মের পথে থাকবেও না, আর আমরা যারা সাধু সন্ন্যাসী আছি, ঋষিমুনি আছি, তারাও কোথায় গিয়ে সাধনা করব। ব্রহ্মাজি তখন ওনার চক্রটা ছাড়েন। তো এবং ঋষিমুনিদের বলেন তোমরা এক কাজ করো, এই চক্রকে তোমরা ফলো করো, এই চক্র যেখানে গিয়ে পড়বে পৃথিবীর সেইখানেই তোমরা থাকবে, এবং সেই যতই কলিতে কলুষিত হোক পৃথিবী, ওই জায়গাটা কিন্তু কলুষতা পৃথিবী মানে কলি গ্রাস করতে পারবে না। তো এইটা নৈমিষারণ্যের কথা আমি জানতাম অনেক দিন ধরে, খুব ইচ্ছে ছিল যাওয়ার। তো আমি গেছিলাম এই তোমার আগস্ট মাসে। এখান থেকে যাওয়ার সবচেয়ে ভালো হচ্ছে তুমি যে কোনো ট্রেনে লখনৌ যাও, লখনৌ থেকে বাই বাস নৈমিষারণ্যে যেতে পারো। আর আমি গেছিলাম জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন যেটা আছে, ওই চিতপুর যেটা, ওখান থেকে 11:45 ছাড়ে। আর পরের দিন ধরো দুপুরবেলায় 12টা, 12:30 বা 1টার মধ্যে তোমার লখনৌ পার, অযোধ্যা লখনৌ পার হয়ে ওটা হচ্ছে তোমার স্টেশনটার নাম হচ্ছে হরদুইয়ে গিয়ে পৌঁছায়। এবার হরদুই কেন বললাম, আমি গেছিলাম হরদুই হয়ে, তার কারণ হচ্ছে ওখান থেকে ডিস্টেন্সটা কম। লখনৌ থেকে গেলে নৈমিষারণ্যের ডিস্টেন্স রাফলি 90-100 কিলোমিটার হবে। হরদুই থেকে ধরো এই 40-45 কিলোমিটারের মধ্যেই, অনেকটা কাছে। তো হরদুই নেমে আমি ওখান থেকে একটা টোটো নিয়ে, কাছেই বাস স্ট্যান্ড, আর 1.5-2 কিলোমিটারের মধ্যে, ওখান থেকে বাস ধরে নৈমিষারণ্য চলে গেছিলাম। আর ব্রহ্মাজি যখন চক্রটা ছাড়ে, সেই চক্রটা এসে নৈমিষারণ্যেই পড়ে, বুঝেছো তো? তো যেই জায়গাটা পড়ে ওই জায়গার আকৃতিও হচ্ছে চক্রের মতো। আর পড়ে ওটার ফোর্স এত বেশি ছিল, ওটা পাতাল অবধি চলে যায়।
পাতাল অব্দি যাওয়াতে পাতাল থেকে ন্যাচারালি জলে ভাসতে শুরু করে ওই অরণ্যটা। অ্যাকচুয়ালি নৈমিষারণ্যর নামও হলো ওইভাবে, মানে চক্রের ভেতরের অংশটাকে নৈমি বলে, সংস্কৃতে বোধহয় নৈমি বলে। তো নৈমি আর তার সঙ্গে অরণ্য, সেই নিয়ে নৈমিষারণ্য হয়েছে দুটো মিলিয়ে। আর তোমার আমি ধরো হারদুইতে নেমে গিয়ে নৈমিষারণ্যে পৌঁছেছি, তখন এই 4:30 5টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে আমি যখন পৌঁছলাম ওখানে প্রচুর আশ্রম আছে, অনেকের আশ্রম আছে, ভারসাম্য সংঘ আছে, আনন্দময়ী মায়ের আশ্রম আছে। আর ইদানিংকালে হয়তো গোটা 10-12টা হোটেলের মতো করেছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু মানুষের জীবনযাত্রার মানও তো পাল্টে গেছে, লোকে এখন ধরো ল্যাট্রিন বাথরুমের জন্য কমোড চায়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম চায়, ওরা ওই রকম মান রেখেই করেছে। তো আমি একটা হোটেলেই উঠেছিলাম। পরের দিন যখন গেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি বেরোইনি, পরের দিন সকালবেলা চক্রতীর্থে গেলাম। চক্রতীর্থ জায়গাটা গোল মতো, তোমায় আমি একটা ছবি দেবো, তুমি ছবিটা দিয়ে দিতে পারো, তোকে দেখতে পাবো, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে সবাই। তো যখন জলে নামলাম না, মানে মূল যেখানে চক্রটা পড়েছিল, জলের ধারাটা যেখানে ঢুকেছে, ওর চারদিকটা পাঁচিল করে দিয়েছে, কিন্তু পাঁচিলের মধ্যে ফুটো রয়েছে, ফুটো দিয়ে তারপরে ওই জলটা বাইরে বেরিয়ে আসছে, এবং তারপরে ওই জায়গাটাকেও ঘিরে দিয়েছে। লোকে ওই যে মানে মূল জায়গার পরে যে জলটা যেখানে বেরিয়েছে ওখানেই স্নান করে লোকে। তো আমিও স্নানের জন্য সকালবেলা নামলাম, যখন দেখলাম যে ওখানে দাঁড়িয়ে থাকা যায় না, জলটা যেন সার্কেল ওয়েতে ঘুরছে, ন্যাচারালি ঘুরছে ওখানে, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। এবং লোকে সবাই চক্রতীর্থকে মানে করছে, প্রদক্ষিণ করছে। প্রদক্ষিণ মানে জলের মধ্যে 1 কোমরের মতো জল, তো তুমি দাঁড়াতে হবে না, তুমি ন্যাচারালি তুমি ওই জলই তোমায় ঠেলে ঠেলে প্রদক্ষিণ করিয়ে দেবে। ওটার সাথে কি অন্য কোনো নদীর যোগ আছে? না, এই যে জলটা যে কন্টিনিউ বেরোচ্ছে, এই জলটা গিয়ে তোমার ওখানে গোমতী নদীতে পড়ে যায়। কিন্তু নদীর জলের ফোর্স কি ওইটাকে পুরো ঘোরাচ্ছে? ওই নদীর সঙ্গে ওর কোনো টাচ নেই। এর যে জলটা সেটা গিয়ে গোমতীতে ফেলছে, এক্সেস জলটা, কেন কন্টিনিউয়াস জল বেরোচ্ছে। এবং ইনিশিয়ালি প্রথমে ওই মানে চক্র পড়বার পরে জলের প্রবাহ এত বেশি ছিল, তখন ব্রহ্মাজি দেবী, ওখানে ললিতা দেবী আছে, ললিতা দেবী মানে দুর্গারই এক রূপ অ্যাকচুয়ালি, ওনাকে অনুরোধ করে যে তুমি এই জলটা বন্ধ করো। তো উনি তারপরে ওখানে প্রতিষ্ঠিত হয়ে ওই জল বন্ধ করে, কিন্তু বন্ধ হলেও মানে হিউজ ফ্লোটা নেই, কিন্তু ফ্লো আছে ওর ভেতরে, সেটা সব সময় বেরোচ্ছে জলটা। ওই জায়গাটা তো যেহেতু যেখান থেকে জল বেরোচ্ছে ওই জায়গাটা তো কাউকে ঢুকতে দেয় না, আর ওই জায়গাটা সবসময় জলে ভর্তি থাকে। তো তুমি জলে নামলেই ফিল করতে পারবে যে জলের মধ্যে একটা প্রবাহ চলছে। মানে তুমি যেটা বলছো আজকের সময়, মানে আজকের এই সময় দাঁড়িয়ে আর কি, আমরা তো আধুনিক যুগ বলছি, মানে আমার তো মনে হচ্ছে, দেখো আমি বিশ্বাস করছি, আমি যে কথাগুলো এখন বলছি সেগুলো ভক্তদের জন্য বা অডিয়েন্সের জন্য, দর্শকদের জন্য বলছি, যে কারো তো মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এই চক্রতীর্থ তারা তো অলরেডি স্ক্রিনে দেখে নিয়েছে, যে ওখানে বোধহয় কোনো একটা মেশিন কিছু ফিট করা আছে যেটা জলটাকে পাক দিচ্ছে। না না না, আমি দেখেছি কোনো মেশিন নেই, কিচ্ছু নেই, কোনো মেশিন নেই। আর মানে তুমি জলের যে ফ্লোটা হচ্ছে ওটা ফিল করবে হাঁটুর নিচ থেকে। তো মেশিন কাজ করলে উপরের দিকটা করবে, একদম তলায় গিয়ে ওই তলাটায় আন্ডার কারেন্ট করা যায় না আমি, কিন্তু আমার মনে হয় যে ব্যাপারটা ন্যাচারাল। এবং ওই চক্রতীর্থের চারদিক দিয়ে প্রচুর মন্দির আছে, এবং রিসেন্টলি যে গুমনামি বাবার কথা শুনতে পাই আমরা, গুমনামি বাবা কিন্তু ইনিশিয়ালি ওখানে ছিলেন, ওখানে মন্দিরে ছিলেন 1960-62-তে বলে খবর পাওয়া যায় অ্যাকচুয়ালি। এনিওয়ে প্রচুর দর্শনার্থী যায় ওখানে, দর্শন করে। এবং যেহেতু নৈমিষারণ্যের চারদিকটাই এখনও অবধি জঙ্গল আছে, এবং ওখানকার যে আমি যে টোটোওয়ালার সঙ্গে গেছিলাম রিজার্ভ করে ওইখানকার বাকি তীর্থগুলো দেখার জন্য, ও বলছিল যে এখানে জঙ্গলের মধ্যে অনেক প্রাচীন সাধু সন্ন্যাসী আসে, কিন্তু তারা চাইলে আপনি দেখতে পাবেন, না চাইলে আপনার পাশে দাঁড়িয়ে থাকলে আপনি দেখতে পাবেন না। মানে তারা সেই লেভেলের, কেন
ওখানে গিয়ে দেখলাম যে ব্যাস গদ্দি আছে, কেন ব্যাসদেব ওখানে বলে যে তোমার বিভিন্ন যে আমাদের পুরাণগুলো আছে লিখেছিল, তারপরে সৌনকজি, সুদজি, এদের সমস্ত গদিগুলো রয়েছে ওখানে দেখলাম আমি। আর প্রাচীন প্রাচীন গাছ রয়েছে প্রচুর, এবং বোঝা যায় আর কোনো আওয়াজ নেই তো, পাখির আওয়াজ ছাড়া মানুষজন খুব কম, যারা একটু গেল একটু ঘুরলো টুলো ব্যাস ওই অবধি। আচ্ছা, আমি আমি তোমাকে এখানে একটা প্রশ্ন করছি দাদা। ধরো এই নমিষারণ্যে এখানে রাত্রিকালীন যে তোমার যে অভিজ্ঞতা, যেটা রাত্রিবেলা, মানে সেটা কীরকম? হ্যাঁ, রাত্রিবেলা বলতে দেখো ন্যাচারালি ওখানে গেলে তো সুযোগ যখন আছে জপে বসেই লোকে। একদম তাই। হ্যাঁ, তো কি হয় আমরা নর্মালি মানে ওই স্থান মাহাত্ম্যের জন্য তোমার মনটা চট করে স্থির হয়ে যাবে, এবং যে আমরা জপই করি যাই করি না কেন, যে প্রত্যেক মানুষই যারা জপ টপ করে অভিজ্ঞতা আছে, তুমি বসছো হয়তো আসন করে চুপচাপ একাগ্র চিত্রে দেখছো, কিন্তু মন পড়ে আছে অন্যদিকে, ভাবছো এই ছোটো নাতিটা কি করছে, ও কি করছে, বা তুমি অমুক জায়গায় চলে যাচ্ছ, ওই যে মনের যে ডাইভার্সিফিকেশন সেইটা কিন্তু ওখানে হয় না, চট করে একদম স্থির হয়ে যায়। তো ওইখানকার যে ওজ শক্তিটা আছে সেটা অ্যাক্টিভ, এখনো অ্যাক্টিভ। হ্যাঁ, না সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। মা নর্মদার মানে ধরো মা নর্মদা তটের মধ্যেই আছে, কোনো সন্দেহ নেই। এবং ওইখানে যেটা আমি দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে, ওখানে গোমতী নদীর ভেতরে গুপ্তেশ্বর শিব বলে একটা জায়গা আছে। গুপ্তেশ্বর শিব মানে আমি যখন গেছিলাম আগস্ট মাসে, যেহেতু বর্ষাকাল, জলটা ঘোলা ছিল, ওখানে পূজারি মানে একটা সাধু আছে, পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরে পুজো টুজো করে, ওখানেই থাকে। যারা যাত্রী আসে বা ওখানে অনেকগুলো 10-12টা হয়তো ওই লোকাল লোকেরাই ফল টল নিয়েছে, বেলপাতা, একটু ছোট্ট পাত্র করে দুধ, এগুলো দিয়ে দেয় খুব অল্প মূল্যে, 20 টাকা দিলেই সব দিয়ে দেয়। তো আমি বললাম যারা এটা আপেল দিয়ে দিচ্ছে, পেয়ারা দিয়ে দিচ্ছে, বললো এখানে মানে পেয়ারার প্রচুর বাগান আছে, ওরা বাগানে যায় নিয়ে চলে আসে, হয়তো আপেলটা কিনে আনে। তো ওখানে আমি শুনেছিলাম বলেই গেছিলাম ওখানে। তো যখন দুধটাকে ঢাললাম আমি জলে, তো ওই যে পূজারীজি সে বললো যে আপনি এই সময় এসছেন বলে মহাদেবকে দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন বর্ষা ছাড়া অন্য সময় এলে আপনি উপর থেকে দেখতে পাবেন শিবলিঙ্গ। ডিপ কতটা? ডিপ ধরো ঘাটের কাছেই। আচ্ছা, মানে ঘাটের কাছে? হ্যাঁ, ঘাটে 4-5 ফুটের মধ্যে বলে দৃশ্যমান হয় আমাকে পূজারীজি যা বললো। বলে এখন ঘোলা জল বলে আপনি দেখতে পাচ্ছেন না। তো উনি বললো যে আপনি দুধটা ঢালুন, তাহলে বুঝতে পারবেন। যেই দুধটা ঢাললাম, যেরকম লোহা জলে পড়লে পট করে ডুবে যায় না, দুধটাও ডুবে গেল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যেন খুব ভারী জিনিস পড়লো। আচ্ছা, বেলপাতাটাও দেওয়ান বলে যে আপনি বেলপাতাটাকে স্ট্রেট করে দিন, মানে একদম খাড়া করে দিতে বললো, ত্রিশূলের মতো। যেই দিলাম সঙ্গে সঙ্গে ঢুকে গেল। তো বললো যে আমি বললাম এটার কি মানেটা কি? বললো এর মানে হচ্ছে যে আপনার পুজো মহাদেব গ্রহণ করলেন। আমি বললাম এই তো মহাদেব সবারই পুজো গ্রহণ করবে। আমি আবার মজা করে বললাম। বললে হ্যাঁ, মহাদেব তো সবারই পুজো গ্রহণ করবে, ওই জন্য তো উনি ভোলানাথ মহাদেব। আর আমায় কিছু ফলও দিয়েছিল ওখান থেকে, বললো আপনি ফলটা ফেলুন। ফলটা ফেললাম, ফলটা ডুবে গেল, ডুবে গিয়েই ভেসে উঠলো। তো পূজারীজিকে আবার হাত বাড়িয়ে ফল নিয়ে না, বললো এটা আপনার প্রসাদ। বুঝছো তো? তো মানে ভীষণ সুন্দর। এবং ওখানে একটা প্রাচীন শিবলিঙ্গও দেখলাম, খুব সুন্দর, খুব সুন্দর। এবং আর জায়গাটা রিয়েলি মানে অবর্ণনীয়, ভীষণ সুন্দর। ইয়ে না, মানে বলে শেষ করা যাবে না। অ্যাকচুয়ালি কী বলো তো, নর্মদা তটে মানে যারা রাত কাটাবে আর কি, যেখানে খুব বেশি আলো আছে, হোটেলস আছে, এইরকম জায়গা ছাড়া যদি কেউ একবার নর্মদা তটে রাত কাটায়, তার বোধহয় সারা জীবনের জন্য ডেস্টিনেশন বারবার নর্মদাই হবে। ঠিক। এবং ওখানে আরেকটা জিনিস আছে, দধিজি কুণ্ড। দধিজি কুণ্ড মানে কি, ওইখানে দধিচি তার শরীরকে দান করেছিল দেবরাজ ইন্দ্রকে।
তার অস্থি দিয়ে বজ্র হয়েছিল, সেই দিয়ে অসুর নিধন হয়েছিল। এবং তার অস্থি দিয়ে অনেক কিছুই তৈরি হয়েছে, সেগুলো ওখানে বড় মন্দির, বিশাল বড় একটা পুষ্করিণীর মতো আছে। বললো এটাই দধিচি কুণ্ড, দধিচি এখানে দাঁড়িয়ে বিয়ে করেছিলেন, মানে দেহদান করেছিলেন অ্যাকচুয়ালি। তো তখন অবাকই লাগে অ্যাকচুয়ালি মানুষের মন কি পর্যায়ে ছিল, যে জগৎ কল্যাণের জন্য দেহদান করে দিচ্ছে। এটা এখনকার দিনে আমরা চিন্তা করতেও অবাক লাগে, আর করা তো অনেক দূরের ব্যাপার। অ্যাকচুয়ালি দেখো আজকের সময় দাঁড়িয়েও হয়তো মানুষের চিন্তাভাবনা একটু বদলেছে, কিন্তু মানুষ আজও করছে। কিন্তু মানে দেখে ভালো মানুষ তো আছেই, তা না হলে পৃথিবীটা চলছে কি করে, আমরা বেঁচে আছি কি করে? প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রেই দেখছি। আচ্ছা মানে ধরো যখন ওই রাস্তায় নেমে দোকানদারগুলোকে, যারা দোকানদার আছে তাদেরকে যখন মায়ের ছবিগুলো দিচ্ছিলাম আমি, তো সেখানে কিন্তু অনেক মানুষকে আমি পেয়েছি। আমি প্রথম তো নিজেই লজ্জা পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আরে আমি গিয়ে দেবো, কে নেবে, কে আবার বলবে বোধহয় টাকা চাওয়ার জন্য এইসব ফাঁদ গড়েছে আর কি। হ্যাঁ, তো পরে এ করতে করতে দেখলাম বেশ কিছু লোক আর কি, এক একটা দোকানদার, তারা খুব আগ্রহী হচ্ছে এবং তারা নিজেরা বলছে যে হ্যাঁ আমি এই আপনাদের সাথে এটাতে আছি এবং চলুন আমি নিজেই যাচ্ছি। সে বললে সে হাত লাগাতে আসছে, তারপরে সে নিজে কিছু ছবি নিচ্ছে। এই ব্যাপারগুলো আছে, মানে লোকে কিন্তু নিঃস্বার্থভাবে করতে চায়। সে না, এর কারণ আমার যা মনে হয় বেসিক্যালি আমরা যদি নিজেকে বডি কনসাস না করে যদি সোল কনসাসে যাই, সেক্ষেত্রে আমাদের সোলটা এসছে কোথা থেকে, যেইখান থেকে এসছে সে তো ফুললি পিউরিফাই। তো ন্যাচারালি আমাদের সোলটা কিন্তু পিউরিফাই, প্রত্যেকটা মানুষ, কেউ খারাপ নয় পৃথিবীর। এবার আমরা তার ভেতরে যেটা দেখছি সেটা তো ভগবানের মায়াতে আমরা এক এক সময় একরকম করছি। আদারওয়াইজ বেসিক্যালি লোক ভালো, হ্যাঁ, বেসিক্যালি কোনো মানুষ খারাপ নয়। এবার লোভ থাকে, কার যদি লোভ বেশি থাকে সেখানে হয়তো সে কিছু করে ফেলছে, এই আর কি। এই প্রসঙ্গে আমার একটা জিনিস মানে মনে পড়ছে, তোমার সাথে যখন প্রথম আমার আলাপ হয় তুমি তখন বলছিলে যে দেখো এক একটা মানুষ তার প্রারব্ধের জায়গা থেকে সে করছে, সে মায়ের জায়গা থেকে করতে বাধ্য হচ্ছে, কিন্তু সেও একটা সময় তার হয়তো এই জন্মে না হোক পরে কখনো সে ঠিক রেকটিফাই হয়েই যাবে আর কি এই জার্নিতে। তো আমাদের যাই হোক, আমাদেরও এই পথ চলা, আমরা জানি না কতদূর কি আমরা মায়ের প্রচার কাজের জন্য করতে পারছি। একটা চিন্তাভাবনা চলছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার। ভয়ও পাচ্ছি যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আসবে, মানে যারা জয়েন করবে, তারা যদি একে অপরের ফোন নাম্বার নিয়ে কিছু করে, ঝামেলা পাকিয়ে যায়, তো সেটা নিয়ে একটা ভয় পাচ্ছি। কিন্তু ইচ্ছে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যারা ফোন করেন, মায়ের ভক্তরা যারা, বা মায়ের কথা শোনার পর তাদের যোগ হতে ইচ্ছে হয়, তো দেখি হয়তো বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হতে পারে যেখানে প্রাত্যহিক, মানে প্রতিদিনের জন্য আর কি, আপনি কিভাবে মা নর্মদার নাম নেবেন, তার সকালবেলার যে প্রার্থনা মন্ত্র সেটা কি, তার গায়ত্রী মন্ত্র কি আছে মায়ের, তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা অল্প বিস্তর জাস্ট মন্ত্র দেওয়ার জায়গাগুলো হবে আর কি। সেখানে টাকা পয়সা লেনদেন কিচ্ছু হবে না। এবং মানে আমরা নিজেরাও এটা করতে গিয়ে আলোচনা করছিলাম দাদা ভাই দুজন মিলে, যে না আমাদের উপর কোনো আদেশ টাদেশ কারোর কিচ্ছু নেই, মা নর্মদা আদেশ টাদেশ কিচ্ছু করেনি। এটা আমরা করার জন্য চিন্তাভাবনা করছি, বেসিক্যালি আমি চিন্তাভাবনা করছি, আমি দাদাকে সাথে চাইছি। দাদা বলছে যে দেখো এটা তো এগোনোটা ঠিক হবে কি ভুল হবে, একটু ভাবনা চিন্তা করি, কীরকম কী বিড়ম্বনা আসবে না আসবে, সেটা একটা ভয় পাচ্ছি। বেসিক্যালি করার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে মায়ের প্রচার কার্য আমাদের এই বাংলায়, বাংলা ভাষার মানুষ যারা আছে নাকি সারা বিশ্ব জুড়ে যেখানে যেখানে আছে, তাদের কাছে অন্তত আমরা মায়ের কথাটা অন্তত পৌঁছাতে পারি যাতে চটপট, এটাই জন্য প্রয়াস। আচ্ছা তুমি কিছু বলবে? না, ব্যাপারটা হচ্ছে দেখো, পিউরিফাই, শুদ্ধ মনে তুমি যা, তোমার যে মন্ত্র মনে আছে, যে ভগবানকে ইচ্ছা তাকে যদি তুমি প্রে করো না, সেটা ফ্রুটফুল হয়। এবং আমি দেখেছি, মানে এটা কোনো দিন রাত্রে ঘুম হয়তো হচ্ছে না, বিরক্ত লাগছে, তখন বারবার বাথরুমে যাচ্ছি, এসে শুচ্ছি, আর উল্টো পাল্টা এটা ওটা ভাবছি। তো তখন আমি কি করি, সব ছেড়ে ছুড়ে দিয়ে চুপচাপ বসে যাই। এবং যখন বসি, এই মাঝরাতে যে ফিলিংসটা সেটা কিন্তু আলাদা রকম।
তখন যে অন্য কেউ আছে আশেপাশে সেটা কিন্তু ফিল করা যায়। হ্যাঁ, এবং আমি যে গুরু মন্ত্র আছে যা আছে সেটা আমি যখন জপ করছি এবং সেটা খুব কুইক এবং ভীষণ ভালোভাবে অ্যাক্টিভ হয়, যেটা আমি ভোরবেলা 3:30 4টার সময় উঠে দেখেছি, তার চেয়েও বেশি আমি পেয়েছি আনন্দ মাঝরাতে। মানে ঘুম না হওয়ার জন্য বাধ্য হয়ে বসে যখন করেছি তো অনেক বেশি এফেক্টিভ হয়েছে এবং তারপরে শুয়েছি, সঙ্গে সঙ্গে ঘুম হয়ে গেছে এরকম। বেশ, তো মোটামুটি দেখা যাক আমরা কি করবো জানি না, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট পাওয়ার পর সেই রকমভাবে একটা প্রয়াস হবে নিশ্চয়ই। তোমাকে অনেক ধন্যবাদ জানাই আজকের এপিসোডে সময় দেওয়ার জন্য। না, নমস্কার, সবারই ভালো হোক, মঙ্গল হোক, এই প্রার্থনাই রইল ভগবানের কাছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভক্তির পথে থাকুন, মা নর্মদার সাথে থাকুন। নমস্কার।